चाहिए माइक। একদল দুর্নীতিগ্রস্ত পুলিশ আর কিছু অপরাধী মিলে পরিকল্পনা করছে এমন এক ডাকাতির যা সফল হতে হলে তাদের তৈরি করতে হবে এক মারাত্মক বিভ্রান্তি। একটি পুলিশ কোড 999, যার অর্থ অফিসার ডাউন। এ এক সংকেতেই শহরের সব পুলিশ ছুটে যাবে একদিকে, আর অন্যদিকে চলবে শতাব্দীর সবচেয়ে বড় চুরি। কিন্তু তাদের পরিকল্পনা যতটাই এগোতে থাকবে, ঠিক ততটাই সামনে আসবে বিশ্বাসঘাতকতা, ভয় আর মৃত্যু। তবে শেষ মুহূর্তে সবাই বুঝতে পারবে, যার বন্দুক থেকে আগে গুলি বের হবে, কেবল সেই ব্যক্তি এই খেলা থেকে বেঁচে ফিরতে পারবে। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে এমনই এক টানটান উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে হাজির হয়েছি। তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই সুন্দর গল্পটি। অ্যান্ড ওয়েলকাম টু মুভি নেটওয়ার্ক। গল্পের শুরুতেই আমরা মাইকেল নামের একজন প্রাক্তন নেভি কমান্ডারকে দেখতে পারি। মাইকেল তার পুরনো দুজন কর্মী রাসেল এবং তার ভাই গেবকে সাথে নিয়ে একটি ব্যাংকের ডাকাতি প্ল্যানিং করছে। তাদের সেই ব্যাংক থেকে একটি সেফ বক্স চুরি করার কন্ট্রাক্ট মিলেছে, যে বক্সের ভিতরে রাশিয়ার একজন বিখ্যাত মাফিয়ার কিছু গুরুত্বপূর্ণ ফাইল রাখা ছিল। সে রাশিয়ান মাফিয়া এখন জেলে আছে, তবে ব্যাংকে থাকা সেই ফাইলগুলোর মাধ্যমে তাকে জেল থেকে মুক্ত করা সম্ভব হবে। তাই মাইকেল সে বক্স চুরি করার জন্য তার সহকর্মীদের নিয়ে ব্যাংক লুট করতে যাবে। মাইকেল আগে থেকে জানতো এই চুরিটি খুবই বিপজ্জনক হতে যাচ্ছে, তাই সে নিজেদের নিরাপত্তার জন্য দুজন পুলিশ সদস্যকেও তাদের টিমে রেখেছিল, যাদের নাম ছিল মার্কাস এবং ফ্রাঙ্কো। মাইকেল তখন তার টিমকে বলতে থাকে, এই ডাকাতির জন্য আমরা অনেকগুলো টাকা পেতে যাচ্ছি, তাই তোমরা সবাই মন দিয়ে কাজ করবে। মাইকেলের মুখ থেকে অনেক টাকার কথা শুনে তার টিমের সবাই এই ডাকাতি করার জন্য অনেক বেশি উৎসাহিত হয়ে ওঠে। এরপর মাইকেল যখন তার 4 জন টিম মেম্বার নিয়ে ডাকাতির প্ল্যানিং করছিল, ঠিক তখনই মুভির সিনটি চেঞ্জ হয়, আর আমরা একজন সুন্দরী মেয়েকে দেখতে পারি যার নাম ছিল আইরিনা। আইরিনা ছিল জেলে থাকা সেই রাশিয়ান মাফিয়ার স্ত্রী। মূলত এই মেয়েই মাইকেলকে সেই ব্যাংক লুট করার কন্ট্রাক্ট দিয়েছিল। এরপর এভাবে কিছুদিন পার হয়ে যায়। একদিন সকালে মাইকেল তার টিম নিয়ে ব্যাংক লুট করার জন্য তাদের গন্তব্যে চলে আসে। সেখানে যেতে তারা সবাই খুব তাড়াহুড়োর সাথে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। ব্যাংকের ভেতরে যেতে মাইকেল সেই ব্যাংকের ম্যানেজারকে ভয় দেখানো শুরু করে দেয়। পাশাপাশি সে তাকে বলতে থাকে, এখনই আমাকে তোমাদের লকার রুমের দিকে নিয়ে চলো। ব্যাংকের ম্যানেজার তখন মাইকেলের কথায় ভয় পেয়ে তাকে ব্যাংকের লকারের রুমের দিকে নিয়ে যেতে শুরু করে। লকার রুমে যাওয়ার পরই মাইকেল লকারে থাকা সেই রাশিয়ান মাফিয়ার বক্সটি তাদের ব্যাগে তুলে নেয়। সে সময় গেব সেখানে কিছু টাকা দেখতে পায়। গেব তখন নিজের লোভ সামলাতে না পেরে সেই টাকাগুলো তার নিজের ব্যাগে তুলে নেয়। ওদিকে মাইকেল সেই বক্স হাতে পাওয়া মাত্রই সবাইকে ব্যাংক থেকে বের হতে বলে। মাইকেলের কথা মতো সবাই তখন ব্যাংক থেকে বাইরে চলে আসে। তবে বাইরে আসার আগেই মাইকেল ব্যাংকের ভেতরে একটি বোম ফিট করে দিয়ে আসে। তারপর মাইকেল এবং তার টিম মিলে একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ওদিকে যখনই ব্যাংকে লাগানো সেই বোম বিস্ফোরিত হয়, ঠিক তখনই পুলিশ অ্যালার্ট হয়ে মাইকেলের গাড়ি পিছু নিতে থাকে। আর এ সময় মাইকেল তার গাড়ি নিয়ে হাইওয়ের দিকে রওনা হয়। হাইওয়েতে পৌঁছানোর পরেই হঠাৎ করে মাইকেলের গাড়ির ভেতরে লাল রঙের ধোঁয়া ছড়িয়ে পড়ে, যার ফলে মাইকেল তার গাড়ির সামনে থাকা কোনো কিছুই দেখতে পারে না, যার কারণে তাদের গাড়িটি অন্য একটি গাড়ির সাথে মারাত্মকভাবে ধাক্কা খেয়ে যায়। তবে এই অ্যাক্সিডেন্টের ফলে মাইকেলের টিমের কোনো ক্ষতি না হলেও হাইওয়েতে প্রচুর জ্যাম লেগে যায়। সাথে সাথে মাইকেল এবং তার টিম গাড়ি থেকে নেমে এলোপাথারিভাবে গুলি ছুটতে থাকে। গুলির শব্দে সেখানকার সাধারণ মানুষগুলো তাদের গাড়ি ছেড়ে পালাতে শুরু করে। মাইকেল তখন সেখানে পড়ে থাকা একটি গাড়ি নিয়ে আবারও পালাতে শুরু করে। তবে পালানোর আগে তারা তাদের আগের গাড়িতে আগুন লাগিয়ে দেয়, যেন পুলিশ সেখান থেকে কোনো প্রকার প্রমাণ খুঁজে না পায়। এরপর সবার চোখ ফাঁকি দিয়ে মাইকেল এবার একটি সেফ জায়গাতে পৌঁছে যায়। সেখানে আসার পর মাইকেল গেবের উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায়, কারণ মাইকেল সবাইকে বলেছে টাকা চুরি না করতে, আর এই টাকা চুরির কারণেই পুলিশ তাদের পিছু লেগেছিল। যাই হোক, একটা সময় মাইকেল শান্ত হয়ে যায়। তারপর তারা তাদের সেই রিসেন্ট গাড়িটিও পুড়ে ফেলে। আর এরপরই সিনটি শিফট হয় এবং আমরা ব্যাংকের ভিতরে দেখতে পারি। সেই সময় আমরা দেখতে পারি ডাকাতি হওয়া সে ব্যাংকের ভিতরে একটি ডিটেকটিভ এসেছে। সে রীতিমতো পারফেক্টলি সবকিছু ইনভেস্টিগেশন করার চেষ্টা করছে। আর এই অফিসারের নাম ছিল জেফ্রি এলেন। এই গল্পে জেফ্রি এলেনকে আমরা জেফ্রি নামে চিনব। জেফ্রি সেই ব্যাংকে প্রবেশ করেই সেখানে থাকা ম্যানেজারের কাছে যায়। এরপর সে তাকে নানানভাবে সেই ডাকাতি সম্পর্কে প্রশ্ন করতে থাকে। জেফ্রি তখন ম্যানেজারকে বলে, আপনি যদি আমার সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, তাহলে খুব সহজেই আমি এই কেস সলভ করতে পারবো। ওদিকে ডাকাতির সাথে থাকা পুলিশ মিশন শেষে আবারও ডিপার্টমেন্টে ফিরে আসে। অফিসে এসে সে দেখে ডিপার্টমেন্টে আরও একজন নতুন পুলিশ অফিসার যুক্ত হয়েছে, যার নাম ক্রিস এলেন। বন্ধুরা, তোমাদের আগেই বলে রাখি, সম্পর্কের দিক থেকে মার্কাস এবং ক্রিস ছিল চাচা ভাতিজা। অফিসে আসার পরে তাদের ডিপার্টমেন্ট হেড মার্কাস এবং ক্রিসকে এক টিমে কাজ করতে বলে। ক্রিস তখন মার্কাসের টিম মেম্বার হয়ে কাজ করার দ্বিমত পোষণ করলেও ডিপার্টমেন্ট হেডের কথায় তারা দুজন একই টিমে কাজ করার জন্য বাধ্য হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পারি ব্যাংক থেকে চুরি হওয়া সেই বক্সটি মাইকেল রাশিয়ান মাফিয়ার একজন লোকের হাতে তুলে দিচ্ছে। লোকটি তখন মাইকেলকে চেক আউট করে, তারপর তাকে আইরিনার কাছে নিয়ে যায়। সেখানে দেখা যায় আইরিনা মাইকেলের ছেলেকে নিয়ে বসে আছে। আসলে আইরিনার বোন এরেন ছিল মাইকেলের স্ত্রী। আইরিনা তার বোন এবং মাইকেলের ছেলেকে সবসময় তার নিজের কাছেই রাখত, যেন মাইকেলকে সে সবসময় ব্ল্যাকমেইল করে নানা রকম অপকর্ম করাতে পারে। এরপর যেই কথা সেই কাজ। আইরিনা মাইকেলকে তার পুরনো মিশনের টাকা না দিয়েই আবারও নতুন একটি মিশন নিয়ে কথা বলতে থাকে। মাইকেল সেই মিশনে রাজি না হলে আইরিনা তখন মাইকেলের ছেলেকে মেরে ফেলার হুমকি দিতে থাকে, যার ফলে মাইকেল আবারও আইরিনার দেওয়া সেই কাজে রাজি হয়ে যায়।
যার ফলে মাইকেল আবারও তার টিম মেম্বারদের কল করে তার সাথে দেখা করতে বলে। কিছু সময় পরে মাইকেল এবং তার সহকর্মীরা একটি গোপন জায়গাতে দেখা করে। মাইকেল তখন সবাইকে বলে, আইরিনা আমাদের আরও একটি মিশন দিয়েছে। এর আগে আমরা যে মিশনটি কমপ্লিট করেছি তার কোনো মুনাফা এখনো পর্যন্ত আমি পাইনি। আইরিনা বলেছে এই নতুন মিশনটি যদি আমরা শেষ করি তাহলে অনেকগুলো টাকা সে একসাথে দিয়ে দেবে, আর যদি এই মিশনটি আমরা কমপ্লিট না করি তাহলে আমাদের সবাইকে সে হত্যা করবে। মাইকেলের এমন কথা শুনে তার সহকর্মীরা আইরিনের পরবর্তী মিশনের জন্য রাজি হয়ে যায়। তাদের এই কথোপকথন শেষ হতে না হতেই তাদের সামনে একটি কালো রঙের গাড়ি চলে আসে, আর গাড়িটি সেখানে থাকা একটি দেয়ালের সাথে ধাক্কা খায়। সবাই তখন দৌড়ে গাড়িটির কাছে যায়। সেখানে গিয়ে সবাই গাড়িটির ভেতরে রাসেলকে আধমরা অবস্থায় বসে থাকতে দেখে। তাকে দেখে মনে হচ্ছিল কেউ একজন তাকে উড়োধুরা পিটিয়েছে। রাসেলের এমন অবস্থা দেখে তার ভাই গেব হতাশায় পড়ে যায়। একটু পরেই রাসেল সবাইকে জানায় আইরিনা তার কিছু গুন্ডাপান্ডা দিয়ে এমন অবস্থা করেছে তার। আর এই কাজটির মাধ্যমে আইরিনা মাইকেল এবং তার সহকর্মীদের বোঝাতে চেয়েছিল যে যদি তারা এই মিশনটি কমপ্লিট না করে তাহলে তার টিমের সবাইকে এমন অবস্থা করে দেবে। মাইকেল তখন তার টিম মেম্বার রাসেলকে সেখানেই গুলি করে হত্যা করে, কারণ সে সময় রাসেলের অবস্থা খুবই খারাপ ছিল। এমনিতেই সে খুব তাড়াতাড়ি মারা যেত। তাই মাইকেল রাসেলের কষ্ট সহ্য করতে না পেরে এবং তার কষ্ট কমানোর জন্য তাকে সেখানেই মেরে ফেলে। তো যাই হোক, নিজের ভাইয়ের এমন নির্মম মৃত্যু দেখে গেব খুবই কষ্ট পায়। ওদিকে ডিটেকটিভ জেফ্রি তার টিম নিয়ে ব্যাংকের ভিতরে নানাভাবে ইনভেস্টিগেশন চালাচ্ছে। এই ডাকাতির কেসটি নিখুঁতভাবে সলভ করতে হবে, কারণ এই ডাকাতি কোনোভাবেই ছোটখাটো ছিল না। তো যাই হোক, একটা সময় তারা এই ডাকাতির পেছনে লুকিয়ে থাকা অনেকগুলো প্রমাণ সংগ্রহ করে ফেলে। পরদিন সকালবেলা আইরিনা মাইকেল এবং তার টিমকে পাঠিয়ে দেয় নতুন একটি মিশনে। এবার তারা ডিএসএস নামের একটি অফিস লুট করতে বেরিয়ে পড়ে। ডিএসএস অফিস থেকে আইরিনা তাদের আরও একটি ফাইল বক্স নিয়ে আসতে বলে। মাইকেল তখন তার টিমকে বলে ডিএসএস অফিসে সব সময়ের জন্য অনেকগুলো গার্ড থাকে, আর চুরি করার 10 মিনিটের মধ্যেই পুরো শহরের পুলিশ এই তথ্য পেয়ে যাবে। আর এই তথ্যগুলোর মাধ্যমে বোঝা যায় এই চুরিটি হতে যাচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ঠিক তখনই মাইকেলের টিমে থাকা পুলিশ সদস্য মার্কাস বলে, তোমরা কি কেউ 999 সম্পর্কে জানো? সবাই তখন উত্তরে বলে, জানি না। মার্কাস তখন বলে 999 হলো একটি অ্যালার্ম সিস্টেম। যখন কোনো অপরাধী কোনো পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে বা আহত করে, ঠিক তখনই 999 অ্যালার্ম সিস্টেম চালু হয়ে যায়। আর এরপর পুরো শহরের পুলিশ তাকে খুঁজতে থাকে। আমরা এবার এই অ্যালার্মকেই কাজে লাগিয়ে পুরো চুরিটি কমপ্লিট করব। মার্কাসের এমন প্ল্যানের কথা শুনে সবাই তার প্ল্যান মোতাবেক কাজ করতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি জেফ্রি তার কেস সলভ করার জন্য তারই এক গুপ্তচরের সাথে দেখা করতে যায়। গুপ্তচর তখন জেফ্রিকে বলে, আমি একজন মেয়েকে চিনি যে কিনা কিছুদিন আগেই একটি ব্যাংক লুট করেছিল। জেফ্রি তখন মেয়েটির নাম জানতে চাইলে তার গুপ্তচর বলে মেয়েটির নাম লিয়া। ওদিকে মার্কাস এবং ক্রিস মিলে শহরের 3 জন ক্রিমিনালের উপর কড়া নজরদারি করতে শুরু করে, কারণ তাদের কাছে প্রমাণ আছে অল্প কয়েকদিন আগেই তারা কিছু সাধারণ মানুষকে হত্যা করেছে। এভাবেই কিছুদিন নজরদারি করার পরে কোর্ট থেকে সেই 3 জন ক্রিমিনালের উপর অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যায়। মার্কাস তখন তার ডিপার্টমেন্টের কিছু সহকারীকে নিয়ে সেই 3 জন ক্রিমিনালকে গ্রেপ্তার করার জন্য একটি শহরে যায়। আর এই শহরটি এমন এক পজিশনে ছিল যেখানে দেশের সব মাফিয়ারা আড্ডা দিত। সেই শহরে পুলিশের কোনো আইনই চলতো না। ক্রিস এবং মার্কাস যখনই সেই 3 ক্রিমিনালকে সেই শহরে ধরতে যায়, ঠিক তখনই সেই জায়গায় থাকা সকল গুন্ডারা তাদের ওপর গুলি চালাতে শুরু করে। আর এই গুলিতেই ক্রিস আহত হয়ে পড়ে। তবে একটা সময় মার্কাস 3 ক্রিমিনালের মধ্যে একজনকে আটক করে ফেলে, কিন্তু হঠাৎ করে এই ক্রিমিনালটি তখন মার্কাসের ওপরে হামলা করে বসে। ঠিক সেই সময় ক্রিস সেখানে হাজির হয়, এমনকি সেই ক্রিমিনালকে সেখানেই হত্যা করে ফেলে। অন্যদিকে দেখা যায় আইরিনা মাইকেলকে তার কাছে ডেকে পাঠিয়েছে, যার ফলে দেরি না করে মাইকেল সঙ্গে সঙ্গে তার সাথে দেখা করতে যায়। এরপর মাইকেল সেখান থেকে ডিএসএস অফিসের সিকিউরিটি ব্রেক করতে কিছু কোড পেয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত মাইকেল সেই ডিএসএস অফিস ডাকাতি করতে রাজি হতে চায় না। সে সময় আইরিনা তাকে নানাভাবে ব্ল্যাকমেইল করতে শুরু করে। মাইকেল তখন কোনো প্রকার উপায় না পেয়ে সে চুরি করতে আবারও রাজি হয়ে যায়। পরের সিনে দেখা যায় মার্কাস এবং ক্রিস একটি বারে গিয়ে পার্টি করছে। তখনই সেখানে গেব চলে আসে। মার্কাস তখন গেবকে দেখেই খুবই রেগে যায়। এরপর সে তাকে পিটিয়ে সেখান থেকে বাইরে বের করে দেয়। ক্রিস তখন মার্কাসকে বলে এই ব্যক্তি কে ছিল। মার্কাস তখন ক্রিসকে মিথ্যা বলে এটা আমার এক গুপ্তচর ছিল। আসলে গেব এখানে এসেছিল ক্রিসের জীবন বাঁচাতে। মার্কাস ভেবেছিল সে যখনই ক্রিসকে হত্যা করবে ঠিক তখনই 999 অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে যাবে, যার ফলে সেখানকার সকল পুলিশ তার পিছনে ছুটতে থাকবে, আর এই ফাঁকে বাকি সদস্যরা ডিএসএস লুট করবে। কিন্তু গেব আবারও নতুন করে কারো মৃত্যুর কথা শুনতে চায় না, কারণ সে তার ভাই রাসেলের মৃত্যুতে খুবই কষ্ট পেয়েছিল। অন্যদিকে জেফ্রি অনেক খোঁজাখুঁজি করে সেই ব্যাংকের আসল চোর সম্পর্কে জানতে পারে। মানে জেফ্রি এবার মাইকেল সম্পর্কে মোটামুটি আন্দাজ করে ফেলেছে। আর জেফ্রি সেই সূত্র ধরেই এবার গেবের বন্ধু লিয়ার সাথে দেখা করতে যায়। বন্ধুরা, তোমরা আগেই জেনেছো জেফ্রির এক গুপ্তচর তাকে লিয়া সম্পর্কে সবকিছু জানিয়ে দিয়েছিল। জেফ্রি যখন লিয়ার কাছে যায় তখন সে দেখে লিয়া তার এক এজেন্টের কাছে ড্রাগ সাপ্লাই দিচ্ছে। লিয়া এমন অবস্থায় পুলিশের কাছে ধরা পড়ে খুবই ভয় পেয়ে যায়। জেফ্রি এই সুযোগকে কাজে লাগিয়ে লিয়ার কাছে তার বন্ধু গেব এবং তার সহকর্মীদের সম্পর্কে জানতে চায়। লিয়া তখন ভয় পেয়ে জেফ্রিকে সকল প্রকার সত্য কথা বলে দেয়। আর এভাবেই সকল ডাকাতের সম্পর্কে জেফ্রি খুব ভালোভাবেই জেনে যায়। ওদিকে গেব ক্রিসকে সতর্ক করতে তার বাড়িতে চলে আসে, কিন্তু তখন গেবকে একজন লেডি পুলিশ দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে খবর দিয়ে দেয়। আর এ সময় পুলিশের গাড়ির শব্দ শুনেই গেব সেখান থেকে পালাতে শুরু করে।
একটু পরে মাইকেল জানতে পারে গেবের বন্ধু লিয়া পুলিশকে তাদের সম্পর্কে সকল তথ্যই জানিয়ে দিয়েছে। মাইকেল কোনো পথ না পেয়ে তখন লিয়াকে হত্যা করে ফেলে। পরদিন জেফরি তার অফিসে থাকা জুনিয়র অফিসারদের বকাবকি করতে থাকে, কারণ তারা সবাই খুব আস্তে ধীরেই কাজ চালাচ্ছে, যার ফলে অপরাধীরা শহরের মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। দেখতে দেখতেই সেই দিন চলে আসে যেদিন তারা ডিএসএ চুরি করবে বলেছিল। সকালবেলাতেই মাইকেল, মার্কাস এবং ফ্র্যাঙ্কোর সাথে দেখা করে। আজকের দিনেই তাদের 999 অ্যালার্ম অ্যাক্টিভেট করতে হবে। মাইকেল দেখতে পারে তার সহকর্মী মার্কাস উদাস হয়ে বসে আছে, কারণ আজকের দিনেই সে তার ভাতিজা ক্রিসকে হত্যা করবে। কারণ তো তোমরা বুঝতে পারছো, শুধুমাত্র পুলিশকে হত্যা করতে পারলেই 999 অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে যায়, আর যে 999 অ্যালার্মের মাধ্যমেই তারা আজকে চুরি করবে। একটু পরে তারা সবাই যার যার কাজে বেরিয়ে পড়ে। মার্কাস তখন ক্রিসকে নিয়ে শহরের দিকে যাওয়া শুরু করে। ক্রিস তখন মার্কাসকে বলে, আমরা এদিকে কেন যাচ্ছি? মার্কাস তখন ক্রিসকে বলে, আমি আবার এক গুপ্তচরের সাথে দেখা করতে যাচ্ছি। একটু পরে তারা তাদের বিল্ডিং থেকে বের হয়ে একটি বড় বিল্ডিং এর ভেতর প্রবেশ করে। সেখানে যেতেই মার্কাস ক্রিসের পেছন থেকে সরে পড়ে। ক্রিস তখন এদিক ওদিক মার্কাসকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও মার্কাসকে খুঁজে পাওয়া যায় না। একটু পরে ক্রিসের সামনে গেবকে দেখা যায়। সঙ্গে সঙ্গে ক্রিস তার দিকে বন্দুক তাক করে বসে। গেব তখন ক্রিসকে বলে, এখান থেকে চলে যাও, কিন্তু গেবের কথা যেন ক্রিস বুঝতেই পারছে না। বলতে না বলতেই কেউ একজন ক্রিসের দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু ক্রিস তখনই মাটিতে শুয়ে পড়ায় কোনোভাবে সে বেঁচে যায়। তবে ক্রিসের হাতে থাকা বন্দুকের গুলি সোজা গেবের ঘাড়ে গিয়ে লাগে, যার ফলে গেব আহত হয়ে মাটিতে পড়ে যায়। ওদিক থেকে গুলির শব্দ শুনে মার্কাস ভাবে ক্রিস হয়তো মারা গেছে, তাই সে ক্রিসের কাছে আসতে শুরু করে। কিন্তু সেখানে আসতেই মার্কাস দেখে ক্রিস এখনো পর্যন্ত বেঁচে আছে, এমনকি আশ্চর্যজনকভাবে গেব আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। আর এই অবস্থা দেখে মার্কাস সঙ্গে সঙ্গে তার হাতে থাকা বন্দুক দিয়ে গুলি করে গেবকে সেখানে মেরে ফেলে, কারণ গেব যদি বেঁচে থাকে তাহলে ক্রিসকে সে সব প্ল্যানিং জানিয়ে দেবে। তবে যে সময় মার্কাস গেবকে গুলি করে, ঠিক তার আগের মুহূর্তে গেব মার্কাসের দিকে একটি গুলি ছোড়ে। ওদিক থেকে গুলির শব্দ শুনে মার্কাস ভাবে ক্রিস হয়তো মরে গেছে, কিন্তু সেখানে আসতে মার্কাস দেখে ক্রিস এখনো পর্যন্ত বেঁচে আছে, আর আশ্চর্যজনকভাবে গেব আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। এ সময় মার্কাস ভাবে গেবকে মেরে ফেলতে হবে। যদি গেবকে না মারা হয় তাহলে ক্রিসকে সে সব কথাই বলে দেবে। তবে এ সময় গেবও বুঝে ফেলে যে মার্কাস তাকে মেরে ফেলবে, যার কারণে দুজন দুজনের দিকে গুলি ছোড়ে। এবার মার্কাসের গুলিতে গেব মারা যায়, তবে গেবের গুলিতে মার্কাস মরে না গিয়ে কোনো রকম আহত হয়ে মাটিতে পড়ে থাকে। আর এর মধ্যে দিয়ে পুলিশের শরীরে গুলি লাগার কারণে পুলিশের 999 নামের অ্যালার্মটি অ্যাক্টিভ হয়ে যায়। এরপর পুলিশের সবগুলো ফোর্স সেই বিল্ডিংয়ের দিকে আসতে শুরু করে। ওদিকে 999 অ্যাক্টিভেট হয়েছে শুনে মাইকেল এবং ফ্র্যাঙ্ক ডিএসএস অফিসে লুট করার জন্য বেরিয়ে পড়ে। একটু পরে তারা দুজন ডিএসএস অফিসে পৌঁছে যায়। সেখানে আসতেই তাদের সাথে গার্ডগুলোর গোলাগুলি হতে থাকে। তবে গার্ডের সংখ্যা খুব কম হয় মাইকেল এবং ফ্র্যাঙ্কও সবগুলো গার্ডকে বন্দি বানিয়ে সেই অফিসের ভিতর প্রবেশ করে। সেখানে গিয়ে তারা সবার আগে আইরিনার সে ফাইলটি হাতে নেয়, আর এরপরেই তারা সেখান থেকে পালাতে শুরু করে। ঠিক তখনই সেখানে পুলিশ হাজির হয়ে যায়। বন্ধুরা, এতদিন তো দেখে এসেছি চোর চুরি করে পালানোর পরে সেখানে পুলিশ আসে। ইতিহাসে যেন এই প্রথম চুরি যেখানে ঠিক চুরি করার সময়ে পুলিশ হাজির হয়েছে। তো যাই হোক, এরপর কোনো রাস্তা না দেখে মাইকেল এবং ফ্র্যাঙ্কো একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। পুলিশ তখন তাদের গাড়িতে বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে। সেই গুলিতে মাইকেল এবং ফ্র্যাঙ্কো দুজনই ভালোভাবে আহত হয়ে যায়। তবে এত গোলাগুলি করার পরেও এবং তাদের আহত হওয়ার পরেও তারা কোনো রকম সেখান থেকে বেঁচে ফিরতে পারে। এরপর আমরা দেখতে পারি ডিএসএস অফিস থেকে মাইকেল সোজা চলে যায় আইরিনার বাসায়। সেখানে গিয়ে সে আইরিনাকে তার ফাইল দিয়ে দেয়। তারপর মাইকেল তার ছেলেকে দেখতে চায়, কিন্তু ছেলেকে দেখতে যাওয়ার সাথে সাথেই আইরিনার গুন্ডাগুলো মাইকেলকে পেটাতে শুরু করে। মাইকেল তখন আইরিনার কাছে একটি গিফট বক্স রেখে সেখান থেকে বেরিয়ে আসে। তারপরে একটি সুইচের মাধ্যমে সেই গিফট বক্সটি সেখানে ব্লাস্ট করে উড়িয়ে দেয়। মূলত মাইকেল সেই বক্সের মধ্যে একটি বোম রেখেছিল, আর এই বোম বিস্ফোরণের মাধ্যমে সেখানে থাকা সবাই মারা যায়। একটু পরে মাইকেল আইরিনার বাসা থেকে এক ব্যাগ টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর সে সোজা ফ্র্যাঙ্কোর সাথে দেখা করে। মাইকেলের কাছে অনেকগুলো টাকা দেখে ফ্র্যাঙ্কো পাগল হয়ে যায়। টাকার লোভে ফ্র্যাঙ্কো তখন মাইকেলকে সেখানে গুলি করে হত্যা করে, এমনকি সে টাকাগুলো সেখান থেকে নিয়ে সে পালিয়ে যায়। ওদিকে ক্রিস মার্কাসকে আহত অবস্থায় একটি হাসপাতালে ভর্তি করে। সে সময় জেফরি জানতে পারে মার্কাস নিজেও সেই ব্যাংক ডাকাতির সাথে জড়িত ছিল। একটু পরেই ফ্র্যাঙ্কো সেই হসপিটালে চলে আসে। ফ্র্যাঙ্ক তখন ভাবছিল মার্কাস হয়তো ক্রিসকে তাদের সকল প্ল্যান সম্পর্কে জানিয়ে দিয়েছে, তাই সে মার্কাসকে হত্যা করতে এখানে এসেছে। কিন্তু একটু পরেই জেফরি ক্রিসকে কল করে বলে ব্যাংক ডাকাতির 4 নম্বর অপরাধী হচ্ছে ফ্র্যাঙ্কো। ক্রিস তখন নিজের পাশে এত বড় একজন অপরাধীকে দেখতে পেয়ে একটু সতর্ক হয়ে ওঠে। এভাবে কিছু সময় পেরিয়ে যাওয়ার পরে ফ্র্যাঙ্কো ক্রিসকে নিয়ে হসপিটালের বাইরে বেরিয়ে আসে। আর ঠিক এই সময় সেখানে ডিটেকটিভ জেফরি তার গাড়ি নিয়ে হাজির হয়ে যায়। ফ্র্যাঙ্কো তখন জেফরির সাথে দেখা করতে তার গাড়িতে উঠে বসে। সেখানে যেতেই ফ্র্যাঙ্কো নিজের বিপদ আন্দাজ করতে পারে। সাথে সাথে ফ্র্যাঙ্কো জেফরির দিকে গুলি ছোড়ে। ঠিক একই সময় জেফরিও ফ্র্যাঙ্কোর দিকে গুলি ছোড়ে। তারপর দুজনের ছোড়া গুলিতে তারা দুজনই সেখানে মারা যায়। ক্রিস তখন দৌড়ে সেখান থেকে চলে যায়, আর 2 পুলিশ অফিসারের মৃত্যু দেখে সে আবারও 999 অ্যালার্মটি অ্যাক্টিভেট করে দেয়। তারপর শহরের সকল পুলিশ অফিসারগুলো আবারও তাদের লোকেশনে আসতে শুরু করে। আর এই সিনটির মধ্যে দিয়ে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, আশা করি এই গল্পটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একটুও ভুলবে না। পাশাপাশি তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে তোমাদের কাছে একটাই আবদার, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকের বারে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।